সেটা ঠিক আছে, কিন্তু এখন যদি চাচি দেখে ফেলে, জিজ্ঞেস করবে তুমি কে, কি, কেন এসেছো, আমি কি বলবো? আরে তুই এত টেনশন করিস না, কেউ কিচ্ছু উল্টাপাল্টা বলবে না। তুমি তো চাচিকে চেনো না, চাচি অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে অনেক কিছু বলে ফেলবে। কবিরের উপরে কি পরিমাণ চাপ পড়ে যাচ্ছে দেখেছিস? সে জানে কোথা থেকে কিভাবে টাকা ম্যানেজ করছে। কবির তো কষ্ট করে সব ম্যানেজ করছে, ওই সব ব্যবস্থা করছে। হুম, কষ্ট করে ম্যানেজ করছে ঠিকই, কিন্তু এই চাপ তো বেশি দিন ভালো না রে। বাহ, এটা তো তাহলে তোমার জন্য খুবই ভালো খবর। ভালো, আজ না হয় কাল তোমাকে তো যেতেই হতো, বরং এটাই ভালো হয়েছে। কারণ তোমার একটা থাকার জায়গা হলো, নিরাপদ স্থান হলো, চাচ্চু বরং এটা শুনে একটু ভালো অনুভব করবে। আচ্ছা, মেজো চাচার সাথে কথা হয়েছে? না, মেজো মামা তো বাইরে গিয়েছে, মামা আসলে আমি বের হব। ছোট মামার সাথে তো ঠিক মতো কথাই বলা হলো না। আর আব্বা তো আবার আসবেই, আবার যখন আবার আসবে তুমি এসে দেখা করে যাও। হ্যাঁ, আসবো। আর শোনো, এখন একেবারেই এরকম মন খারাপ করে থেকো না। চেষ্টা করছি বেরো। আর না হলে আমি কিন্তু রাগ করবো। ঠিক আছে। আচ্ছা, আমি তো অনেকক্ষণ এখানে, দুশো ভাইয়া তো মনে হয় একা একা বসে আছে না? না, আমি তার একটা ব্যবস্থা করে দিয়ে এসেছি, কবির ভাইয়ের সাথে তাকে বসিয়ে দিয়ে এসেছি। প্রথমে যদিও একটু আনকমফোর্টেবল ফিল করছিল, এখন ঠিকঠাক আছে, মানিয়ে নিয়েছে। হ্যাঁ, রুশো ভাইয়া না এরকম সবকিছুতে মানিয়ে নিতে পারে। দেখবা, তুমিও নতুন জায়গায় গিয়ে সবকিছু মানিয়ে নিতে পারবে, এটাই আশা করি। আমিও এটাই আশা করি ভাই। তুমি সব সময় ভালো থাকবে, এটাই চাই। তুমিও ভালো থেকো। আর শোনো, মাঝে মাঝে ফোন দিবে কিন্তু। অবশ্যই দিব। আর শুধু ফোন না, এসে কিন্তু দেখাও করে যেতে হবে। ঠিক আছে, আসবো। প্রমিস? প্রমিস। আর শোনো, এখন এই কান্নাকাটি বন্ধ করো তো, নাহলে আমিও কিন্তু কান্না করে দিব। ঠিক আছে, আর কাঁদবো না। আচ্ছা শোনো, তুমি তাহলে কাজগুলো একটু গুছিয়ে ফেলো, আমি আসছি। এই পারু, এদিকে বসে এখানে। কি ব্যাপার তোর? তুই এত ব্যস্ততা কিসের তোর? হ্যাঁ, তুই আসিস আর বেরোস, কি করিস? না, আসলে যে একটু কাজ নিয়ে ব্যস্ত তো তাই। কাজ নিয়ে ব্যস্ত? কই, তোকে তো আমি আমার কাজের বেলায় পাই না। তোকে বলছি না তুই এই বাড়ির সবার একটু করে সাহায্য করবি, এখন থেকে তুই তো বাইরে বাইরেই বেশি ব্যস্ত। দিদি, আমরা তো প্ল্যান করছিলাম চাচিকে কোনো কাজ করতে দিব না, ওনারে আরামে রাখবো। তার তো কিছুই আগাচ্ছে না, উনি আরাম করতেছে ঠিকই, আর তুই কাজ করে মরতেছিস, আর আমার কাজেরও কিছু হচ্ছে না। আমার দিকে একটুও খেয়াল রাখিস না তুই, আমি বসে থাকি আর তুই অন্যদের কাজ করে বেড়াস। তাহলে কি করব দিদি, তুমি বলো। এখন নতুন ভাবে ভাবতে হবে, শুধু শাশুড়িকে সরাইলেই হবে না, আমাদেরকেও সামনে আসতে হবে। মানে? মানে এখন থেকে শুধু তুই না, আমিও কাজ করব, আসল কাজ না, দেখানোর কাজ। ও মানে নাটক? একদম, সবাই ভাববে আমি কত কাজ করি, আমি কত কিছু সামলাচ্ছি, আর ধীরে ধীরে সব কিছু আমার হাতে চলে আসবে। এই বুদ্ধি তো তোমার আগেই দিছিলাম, এটা করলে তুমি হবে এই বাড়ির কর্ত্রী। আর তুই থাকবি আমার পাশে সেকেন্ড পজিশনে। এই পজিশনটা কিন্তু আমি ছাড়ব না। ছাড়ার দরকারও নাই। কিন্তু চাচিরে পুরোপুরি সাইড করতে গেলে আরো প্ল্যান দরকার। রান্নাঘরটা ধরতে হবে, বুঝছিস? রান্নাঘর যার হাতে, পুরো বাড়ি তার হাতে। ঠিক কথা, চাচিকে বলতে হবে আপনি বসেন, আপনি আরাম করেন, আমরা সব করতেছি। হ্যাঁ, কিন্তু কাজটা এমন ভাবে করতে হবে, এমন ভাবে বলতে হবে যেন উনি নিজেই কাজটা ছেড়ে দেয়। মানে ধীরে ধীরে অবসরে পাঠানো। একদম।
কিরে, বাবা, তুই কি তোর বিয়ের কথা কিছু ভাবছিস? কি বলছো তুমি? আমার বিয়ের কথা মানে আমার বিয়ের কথা কোত্থেকে আসলো হঠাৎ? না, তোর আচার আচরণ দেখে মনে হচ্ছে। আর ওই যে বাণী মেয়েটা, হুম। ও তো প্রতিদিন আমাদের বাসায় আসে, আমার সেবা যত্ন করে। এসব তো আর এমনি এমনি হয় না, না? আর শিউলিও তোর বিয়ের কথা বলছিল সেদিন। বাবা, তুমি যে কি বলো না! আরে, বানি আমার ফ্রেন্ড, তাই বাসায় আসতেছে, আর কিছু না। জীবনে তোর কোন ফ্রেন্ডরা আমাদের বাসায় কতবার আসছে বলতো? কোনো ফ্রেন্ডই আসে নাই। তাহলে বাণী যে আসছে, তুই কি আমাকে বোকা বানাতে চাস? আমার এইসব উল্টাপাল্টা বুঝাইতে আসবি না, আমি এত বোকা না। যা করার তাড়াতাড়ি কর। আমি থাকতে থাকতে আমি আমার ছেলের বউ দেখে মরতে চাই। বাবা, আমি তোমার কাছে কি লুকাবো? আমি বিয়ে করব, আমি বাণীকেই বিয়ে করব, কিন্তু এখন না। এখনই না কেন? আছে বাবা, আছে, এই জন্যই বলছি। আমি একটু গুছাইনি সবকিছু আগে। কি এমন সমস্যা যে বাবাকে বলা যাবে না? বাবা, বলবো, আমি প্রমিস করতেছি আমি তোমাকে বলবো, কিন্তু এই মুহূর্তে তুমি আমার একটা কথা রাখবা, বলো। কি কথা বল? বাণী যেহেতু এখানে আসে, তুমি বাণীর সামনে এমন কিছু বলবা না বা করবা না যে বাণী বুঝে যায় তুমি সবকিছু চাও। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছুই বলবো না। থ্যাংক ইউ বাবা। ইদানিং আমার মেজাজটা খুবই খারাপ থাকে রে। জানি বাবা। সেদিন জাফরের সাথে খামাখাই রাগারাগি করলাম, রফিকের সাথেও করেছি। আমি বুঝতে পারছি যে আমার এই খারাপ ব্যবহার করাটা ঠিক হয় নাই। না বাবা, তুমি সিরিয়াস হচ্ছ কেন? ওরকম কিছুই না, তারাও কিছু মনে করেনি। না রে, আমার নিজের খুবই খারাপ লাগতেছে। তুই যদি ওদেরকে দেখিস একটু পাঠাই দিস, আমি ওদের কাছ থেকে মাপ চেয়ে দেবো। বাবা, তোমার মাফ চাইতে হবে কেন? হ্যাঁ, ওরা তোমার ভাই না? ওরা তো জানে যে চিকিৎসা চলাকালীন যে ওষুধ খাচ্ছ ওগুলার কারণে তোমার অনেক রকমের প্রবলেম হবে, অনেক রকমের রিয়্যাক্ট করবা তুমি, স্বাভাবিক। আরে কেউ কিছু মনে করলো কি না করলো সেটা তো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার খারাপ লাগছে। আর আমি মাপ চাইলে কি আসে যায়? আমি তো ওদের কাছে ছোট হয়ে যাব না? আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলবো। এবার হইলো? হুম। আচ্ছা, কবির, বাবা, তোর কি কখনো তোর মায়ের কথা মনে পড়ে? খুব একটা না বাবা, কারণ তুমি তো কখনো মায়ের অভাবটা বুঝতে দাও না। সেইটাই বড় ভুল হয়েছে রে। কেন বলো তো? তোর মায়ের অভাবটা তোর ফিল করা দরকার ছিল। তোর মা যে কত বড় একটা ভালো মানুষ ছিল, তুই যদি জানতি, বুঝতে পারতি। তুমি তো আসো বাবা। আরে আমি আছি ঠিকই, তো মায়ের জায়গা কেউ নিতে পারে না। কি ব্যাপার, তোমরা এরকম চুপচাপ কেন? আমি আসার মধ্যে সব কথা বন্ধ হয়ে গেল? আরে না না, এমন কিছু না। কিছু না মানে কি? কি নিয়ে তোমরা এত আস্তে আস্তে কথা বলতেছিলা? কোনো ঘুট পাকাচ্ছ না তো? না ভাইজান, আমি আসলে ওই যে আমার বাবার কথা কইতাছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
কি হয়েছে তোমার বাবার? হঠাৎ অসুস্থ হয়ে গেছে, খবর পাইছি, তাই ভাবতেছিলাম যাই কি না। হ্যাঁ, আমি ওকে ওটাই বোঝাচ্ছিলাম যে তোর যেতে হলে তুই যা, কিন্তু আবার এই বাড়িতেও তো অনেক কাজ আছে জানিসই তো। আমি তো বললাম যে এখন গেলে মিথিদির অনেক সমস্যা হবে, কারণ বাড়িতে এত কাজ। হুম, তাই নাকি? ভাইজান। আচ্ছা, আমি একটু বাইরে যাব। কোথায় যাবি? ওই চাকরির ব্যাপারে একটা বড় ভাইয়ের সাথে কথা বলতে। বাহ, এটা তো খুব ভালো কথা, কিন্তু মাস্টার্সটা করতে হবে না? জানি, কিন্তু চাকরি করতে করতেও তো মাস্টার্স করা যায়, আর টাকা পয়সা তো লাগবে, তাই না? ঠিক কথা, তোকে দুইটাই ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভালোভাবে কথা বলিস, ঠিক আছে। জানিস আমাকে। হুম হুম। অল্পের জন্য আজকে বাইচা গেলাম, কিন্তু সাব্বির সন্দেহ করছে। একটু সাবধানে চলতে হবে ওনার সামনে। হ্যাঁ, আর এইভাবে খোলাখুলি কথা বলা যাবে না। তাহলে ভাগ ভাগ করে প্ল্যান করব, এক এক সময় এক এক কথা। মানে গোপন অপারেশন? একদম, টার্গেট একটাই, শাশুড়িকে আস্তে আস্তে পুরোপুরি সাইড করে দেয়া। আর এই বাড়ির পুরো দায়িত্ব আমার হাতে। আর আমি হব তোমার ডান হাত। একদম, তাহলে খেলা শুরু। যা যা কাজ কর। আমি এখনো তোর মাকে মিস করি। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আমি মরে গেলে আমার যেন আমি তোর মার সাথে দেখা পাই। জানিস, আমি যেদিন প্রথম তোর মাকে দেখি, কালো কালো মায়া বড় চোখ দুটা, তখনই আমার মনে হয়েছিল এই মেয়েই পারবে আমার জীবনটা বদলাই দিতে। তারপর শুরু হইল কথা চালাচালি, তারপর বিয়া, তারপরেই আসল কাহিনী। কষ্ট ছিল অনেক, টাকা পয়সা নাই, সংসার চালাতে পারি না, কিন্তু মেয়েটা একটা দিনও বুঝতে দেয় নাই যে সে বুঝতে পারছে যে আমরা কষ্টে আছি। সংসারটা এমন ভাবে আগলে ধরছিল, গুছাইছিল, মনে হতো যে আমাদের আসলে কোনো কষ্ট নাই। আমাকে সারাক্ষণ সাহস দিত, বলতো তুমি পারবা। আমি মাঝে মাঝে রাগ করতাম, কিন্তু সে হাসতো, বলতো তুমি পারবা পারবা। সে কখনো উল্টাপাল্টা রাগ করে নাই, আমার কথা শুনতো, পরে হাসতো। মা এমনই ছিল। আরে এরকমই ছিল, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। হঠাৎ করে একদিন চলে যাবে, এই কথাটা কোনোদিন ভাবিনি। সবসময় ভাবছি মানুষটা চিরকাল আমার সাথে থাকবে। এখন খুব একা একা লাগে রে। ঘরের মধ্যে সব কিছু আছে, তারপরেও কেমন ফাঁকা ফাঁকা লাগে। বাবা, তুমি তো একা না, আমি আছি না? আমি তো আছি।
জানি তুই আছিস বলেই তো আমি টিকে আছি রে। যাই হোক, তুই তাড়াতাড়ি নিজেকে গুছা। আর বাড়ির ব্যাপারে কিন্তু আমি খুব সিরিয়াস। আচ্ছা বাবা, সময় হলে আমি সব বলবো। ঠিক আছে, আমি তোর এই সময়ের জন্য অপেক্ষা করে আছি। তুমি রেস্ট নাও। অনেক কথা বলে ফেলছি, একটু ঘুমাই রে। হ্যাঁ। জানিস, তুই যদি আমার সাথে না থাকতি তাহলে এই বাড়িটা আমার কেনাই হতো না। আমার না মনের ভিতর থেকে দোয়া আসে তোর জন্য, তোকে যে কত ভাবে ধন্যবাদ বলতে ইচ্ছা করে আমার। তুমি আবার শুরু করলে? আমাকে এতভাবে ধন্যবাদ দিতে হবে না আপা। ঠিক আছে, ঠিক আছে। কি রে, তুই কি তখনকার কথা ভাবছিস? যখন রুশুর বাবা আমাকে ছেড়ে চলে গেল, হ্যাঁ, ওই সময়টায় তোর যে কষ্ট হয়েছিল সেটা তো আমি জানি। সেদিন যদি বড় আপা আর দুলাভাই আমাকে আশ্রয় না দিতেন, তাহলে যে আমার কি হতো। থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারি। বড় আপা আর দুলাভাই যে আমাকে কত যত্ন করেছে। সেজন্যই তো বলি, এই বাড়িটার প্রতি তোর একটা আলাদা মায়া আছে। মায়া না আপা, শুধু মায়া না, একটা দায়িত্বও আছে। তাই আন্দালিবের কাছ থেকে যখন শুনতে পেলাম বাড়িটা বিক্রি করে দিবে, তখন যে আমার মনের ভেতরটা কেমন হয়েছিল। আর আমি যখন শুনলাম যে এই বাড়িটা বিক্রি হবে, তখন আমার মাথায় কাজ করছিল না, জানিস। আমি তখন ভাবলাম যেভাবেই হোক এই বাড়িটা বিক্রি বন্ধ করতেই হবে। তুমি তখনই ওকে টাকা দিয়েছিলে, তাই না? হ্যাঁ, আমি আন্দালিবকে বললাম, এই টাকাটা তুই এখন রাখ, তারপর যখন বিক্রি হবে তখন দেখা যাবে। আর সে পরের দেখাটাই শেষমেশ সত্যি হয়ে গেল। ঠিক বলেছিস। দেখ না, তখন কি কেউ জানতো যে আমরা দুই বোন মিলে এই বাড়িটা আবার কিনে ফেলবো? চল, আমরা আজকের থেকে এই পুরানো বাড়িটাকে ঘষে মেজে আমাদের এই পুরানো বাড়িটাকে একদম নতুন করে ঝকঝকা করে নতুন করে শুরু করবো আমাদের জীবন। চল চল। চল। তুমি কি রুশো? সালাম আঙ্কেল, কেমন আছেন? আসসালাম, আছি, ভালো আছি। জি, আমি রুশো। আরে বসো বসো, তুমি তো ফ্রিদার ভাই। জি আঙ্কেল। ফ্রিদার কাছে তোমার কথা অনেক শুনেছি, ও তোমার কথা প্রায় বলে। জি আঙ্কেল, আমিও আপনাদের কাছে ফিদার কাছে অনেক শুনেছি, ও আপনাদের অনেক পছন্দ করে। ফ্রিদার কাছে শুনলাম তুমি নাকি ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছো। কোথায় নিয়ে যাবে? তোমাদের বাড়িতে? মানে তুমি আর তোমার মা যেখানে থাকো সেখানে? জি আঙ্কেল, আগে আম্মু আর আমি একটা ভাড়া বাসায় থাকতাম, এখন আম্মু আর আমার রেখা খালা মিলে একটা নতুন বাসা কিনেছে, আমরা ভেবেছি ওখানে একসাথে থাকবো। নতুন বাড়ি? জি আঙ্কেল, মানে বাড়িটা আগে আমার কাজিন আন্দালিবদার ছিল, এখন তো বললাম খালা আর আম্মু মিলে কিনে নিয়েছেন। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। জি আঙ্কেল, আমরা দু একদিনের মধ্যে ওখানে উঠে যাব, তাই ফ্রিদাকে নিতে এসেছি। খুব ভালো, যাও নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তবে শোনো, ও আমার ভাগ্নি, খুবই ছোট মানুষ। এই অল্প বয়সে জীবনে সে অনেক কিছু দেখে ফেলেছে। একটু খেয়াল রেখো, ওর যেন কখনো কোনো অযত্ন না হয়। জি আঙ্কেল,
আমি ওর দিকে অবশ্যই খেয়াল রাখবো। শুধু খেয়াল না, নিজের বোনের মতো করে দেখবে। জি আঙ্কেল, ফ্রিদা তো আমার বোনই। তোমার বিষয়টা আমি জানি বাবা, তারপরেও আমার নিজের দায়িত্ব থেকে কথাটা বললাম, তুমি কিছু মনে করো না। আজকাল তো তোমার মতো এমন মানুষ এবং এমন ভাই খুবই কম পাওয়া যায়। দোয়া করবেন আঙ্কেল, আমি যেন আমার বোনকে সবসময় ভালো রাখতে পারি। আল্লাহ যেন সবসময় তোমাদের ভালো রাখে, এই দোয়া করি। বিয়ে শাদীর কথা হচ্ছে, মানুষজন আছে। তুমি একটু বেশি ভাবছো। না, আমি প্র্যাকটিক্যালি ভাবছি। প্র্যাকটিক্যালিটি হচ্ছে সবাই এই বাসার তোমাকে আপন করে ফেলেছে। আমি চাই সবকিছু স্বাভাবিকভাবেই হোক। তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? আরে তুই মিস করার কি আছে? মিস করলে ফোন কর, দেখা কর। এই যুগে মিস করার কিছু আছে? আরে আপু, মিস করার জন্য যুগ লাগে না, অনুভূতি লাগে। অনুভূতি? তুই আবার কি ভাবছিস? না, তুই ঠিক বলছিস, আমাদের তো অনুভূতিটাই আসল, কিন্তু এখন ওই অনুভূতিই ভোতা হয়ে গেছে। টাকা তো ম্যানেজ করতে হবে। বড় ভাই বললো যে চায়না থেকে মাল আনতে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। কত টাকা লাগবে? চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।